কেন প্রাথমিক পাশ করা একজন স্টুডেন্ট সঠিকভাবে রিডিং পড়তে পারে না, কেন জিপিএ 5 পাওয়া একজন স্টুডেন্ট শুদ্ধভাবে ইংরেজিতে একটা বাক্য গঠন করতে পারে না। মাননীয় স্পিকার, উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগের স্থবিরতা, ব্যাংকের তারল্য সংকট, নতুন কর্মসংস্থান তৈরি না হওয়া, জিডিপির প্রবৃদ্ধি ৬% থেকে কমতে কমতে ৩.৪৯% নেমে আসা কোনোটাই অর্থনীতিতে ভালো বার্তা দেয় না। আমদানি রপ্তানির হিসাব বলে ২০২৫-২৬ অর্থ বছরের প্রথম ১০ মাসে বাণিজ্য ঘাটতি $22.21 বিলিয়ন, অর্থাৎ আমদানি অনেক বেশি কিন্তু রপ্তানি কম। মাননীয় স্পিকার, এখানে আরেকটা সুখবর অবশ্য আছে সরকারের জন্য। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য দেখা যায় জুলাই থেকে এপ্রিল সময়ে বিনিয়োগ বৃদ্ধির অন্যতম প্রধান নিয়ামক মূলধনী যন্ত্রপাতি বা ক্যাপিটাল মেশিনারিজের আমদানি বেড়েছে 12.50%। এটি নিঃসন্দেহে বিনিয়োগ বাড়ানোর একটা ভালো ইঙ্গিত। মাননীয় স্পিকার, সরকারি হিসেবে দেশের সার্বিক মূল্যস্ফীতি এখন 10%-এর মতো। করমুক্ত আয় সীমা কিছুটা বাড়িয়ে 3,75,000 টাকা করা হয়েছে। কিন্তু মাননীয় স্পিকার, যেই ব্যক্তির মাসে ইনকাম 32,000 টাকা, তার বৎসরে গিয়ে ইনকাম দাঁড়ায় 3,84,000 টাকা, অর্থাৎ তিনি আয়করের সীমার মধ্যে চলে আসেন। কিন্তু যেই ব্যক্তি 32,000 টাকা মাসে ইনকাম করেন, তাকে কি বাংলাদেশের এই 10% মূল্যস্ফীতির সময় কোনোভাবেই এমনকি মধ্যবিত্তের কাতারেও ফেলা যায়? বর্তমানে গিনি সহগ 4.499, যেটা উচ্চ আয় বৈষম্যকে ইন্ডিকেট করে। মোট সম্পদের 58% মালিকানা 10% মানুষের হাতে এবং শীর্ষ 1% ধনীর হাতে যাচ্ছে 1/4 টোটাল সম্পদ। শুধু সেটাই নয়, আয়করের ক্ষেত্রে সরকারের যাবতীয় চাপ গিয়ে পড়ে সেই সব মানুষের ওপরে যারা ব্যাংকের মাধ্যমে বেতন পান, অর্থাৎ যাদের আয়কে সরাসরি ট্র্যাক করা যায়। কিন্তু যাদের আয়কে ট্র্যাক করা যায় না এমন মানুষের সংখ্যাই বেশি, এবং সে কারণে দেখা যায় বিগত 15 বছরে আমরা একজন জর্দা ব্যবসায়ী কাউস মিয়াকে 1 নম্বর হতে দেখেছিলাম ব্যক্তি খাতে ঋণ ইনকাম ট্যাক্স দেওয়াতে। কিন্তু আমরা তো জানি যে বাংলাদেশে ওনার চেয়েও আরো অনেক 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 বেশি ধনী ব্যক্তি আছেন, কিন্তু তাদের কাউকে কিন্তু 1 নম্বর করদাতা হিসাবে পাওয়া যায় নাই। অন্যান্য বারের মতো এবারও বাজেটে আয়কর সহ প্রত্যক্ষ করের হিস্সা 1/3 রাখা হয়েছে, অর্থাৎ বাকি 2/3 পরোক্ষ কর। ধনী গরিব সব মানুষের উপর সমানভাবে প্রযুক্ত হওয়া পরোক্ষ কর অবশ্যই ন্যায্যতার পরিপন্থী। আর সে কারণেই আমাদের মতো অর্থনীতির দেশগুলোকে সাধারণত প্রত্যক্ষ এবং পরোক্ষ করের অনুপাত 50-50 রাখা হয়। একটা সরকার কল্যাণমূলক রাষ্ট্র গঠনের জন্য কতটুকু আন্তরিক সেটা বোঝা যায় তার শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষায় বরাদ্দের পরিমাণ দেখলে। এই বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির 1.8 আর স্বাস্থ্য খাতে 0.9%। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বাংলাদেশের মতো দেশে জিডিপির অন্তত 5% স্বাস্থ্য খাতে ব্যয় হওয়া উচিত, আর ইউনেস্কোর মতে সেটা 6%। এর মধ্যেই আমরা জানি শিক্ষা এবং স্বাস্থ্য খাতে জিডিপির অনুপাতের ব্যয়ে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন অবস্থানে অবস্থান করছে। স্বাস্থ্য খাতে বরাদ্দের চরম অপ্রতুলতার কারণে বাংলাদেশের স্বাস্থ্য খাতে ব্যয়ের ক্ষেত্রে ব্যক্তির খরচ 73%, আর সরকার দেয় বাকি 63%। সে কারণে প্রতি বছর স্বাস্থ্য ব্যয় মেটাতে গিয়ে অন্তত 65 লক্ষ মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে যায়। মাননীয় স্পিকার, শিক্ষায় আমরা শুনতে পাচ্ছি তৃতীয় আরেকটি ভাষা বাধ্যতামূলক করা হয়েছে। আমি বিনীতভাবে বলবো, তৃতীয় ভাষা বাধ্যতামূলক করবার আগে আমাদের নজর দেওয়া উচিত কেন প্রাথমিক পাশ করা একজন স্টুডেন্ট সঠিকভাবে রিডিং পড়তে পারে না, কেন জিপিএ 5 পাওয়া একজন স্টুডেন্ট শুদ্ধভাবে ইংরেজিতে একটা বাক্য গঠন করতে পারে না। আমি মনে করি ম্যান্ডারিন বা জার্মান শেখার আগে অন্তত ইংরেজি ভাষায় বেসিক পড়তে পারা, লিখতে পারা, বলতে পারার শিক্ষাটা আমাদের ছেলে মেয়েদেরকে দিলে তারা বিদেশের বাজারে যথেষ্ট ভালো দক্ষতার সঙ্গে কাজ করতে পারবে।